নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমতা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, অ্যালোপ্যাথি চিকিৎসা আপনারা প্রথমেই চলে যান, সবাই ভাবেন যে অ্যালোপ্যাথিতে গেলেই একদম সুস্থ হয়ে যাবেন। এই বিশ্বাস কিন্তু এখনও আমাদের আছে। প্রথমে কেউই হোমিওপ্যাথির কথা চিন্তাই করেন না। কারণ কি, হোমিওপ্যাথি ইমার্জেন্সি ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে আছে। আর মানুষের যা কিছু ঘটে সেটাই ইমার্জেন্সি। যেমন হঠাৎ করে কিছু একটা হলো, ইনফেকশন বলুন, যেটাই বলুন, সে অ্যালোপ্যাথির মতো অ্যান্টিবায়োটিক নেই। অ্যান্টিবায়োটিক জিনিসটাই আলাদা, যেটা অ্যালোপ্যাথির একটা বড় অস্ত্র। তো যেহেতু এসব নেই, সে কারণে হোমিওপ্যাথি কিছু কিছু ক্ষেত্রে অনেক পিছিয়ে। এরপরেও বলছি যে অনেক ক্ষেত্রেই রীতিমতো অপারেশন কেসকে চ্যালেঞ্জ করেই মানুষকে সুস্থ করা গেছে। যথেষ্ট প্রমাণ আছে, একটা দুটো নয়। তো এই জন্যই হোমিওপ্যাথিকে অবহেলা করার কিছু নেই। তবে প্রথমেই যদি সিরিয়াস কিছু হয়ে যায়, তাহলে অবশ্যই সকলকেই প্রথমে হসপিটাল, অ্যালোপ্যাথি ডাক্তার, এসব তো চিন্তা করতেই হবে। এটাই নিয়ম। এর বাইরে গেলে বরং রিস্ক হয়ে যাবে। এটা চরম সত্যি কথা। এর বাইরে কিছু হলে রিস্ক হবে। মনে করুন হঠাৎ করে বাড়িতে কেউ প্রচণ্ড রকম অসুস্থ হয়ে গেল, স্ট্রোক হলো, এটা হলো, আপনি কি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াবেন? নিশ্চয়ই না। তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, সেই মুহূর্তে স্যালাইন দেওয়া হবে, সেই মুহূর্তে স্ট্রোকের ইঞ্জেকশন করা হবে। এটা অনেক কিছুই আছে যেগুলো মাস্ট। তাহলে সবার আগে অ্যালোপ্যাথি, তারপরে হোমিওপ্যাথি। ওই ভুলটা কিন্তু কেউ করবেন না, যে না সিরিয়াস অবস্থা হয়ে গেছে আমরা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাই। সেটা বাচ্চার ক্ষেত্রে অনেকে দেখেছি, ছোট শিশু তরকা হয়েছে, ফিট হয়ে গেছে, সোজা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গেছে। আর অনেক কেস আছে এরকম, যখন হোমিও ডাক্তাররা সত্যি কিছুই করতে পারেন না। কারণ প্রথম কথাই হচ্ছে যে অ্যালোপ্যাথিতে দেখুন, ক্যাপসুলের আগে দ্রুত কাজ করে ইঞ্জেকশন, যেটা হসপিটালে ইউজ করা হয়। সবার আগে ইঞ্জেকশনই করা হয়, কারণ সেই মুহূর্তে ক্যাপসুল খাইয়ে আর ট্যাবলেট খাইয়ে রোগীকে সুস্থ করার কোনো পদ্ধতি হতে পারে না। আর রোগী তখন একদম অসাড়। সুতরাং তাকে ডাইরেক্টলি যা পুশ করা যায়, স্যালাইন, ইঞ্জেকশন, ব্লাড, সেগুলো করা হয়। সেই ক্ষেত্রেই অ্যালোপ্যাথি অনেকটা এগিয়ে, যেখানে হোমিওপ্যাথি সেই মুহূর্তে বলুন তো ডাইরেক্টলি কী দেবে। এমন কোনো স্ট্রং মেডিসিনও নেই যেটা সেই ইঞ্জেকশনের মতো কাজ করতে পারে। তবে অনেক ক্ষেত্রে সেই ইঞ্জেকশনের চেয়েও পাওয়ারফুল ওষুধও হোমিওপ্যাথিতে আছে, কিন্তু ইমার্জেন্সিতে কোনো কাজের নয়। নিরিবিলি চিকিৎসার জন্য হোমিওপ্যাথি আছে এবং খুব শক্তিশালী ওষুধ আছে, যেটা আমরা দিয়ে থাকি, সেটা হয়। এই কথা বলার অর্থ হচ্ছে, আমি কয়েকটা ব্যাপারে আজকে আলোচনা করব, যেটা বেশ তর্ক বিতর্কের বিষয়। আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেই রোগটার নাম হচ্ছে পাইলস, যেটাকে অর্শ বলা হয়। তো অর্শের লক্ষণগুলো ভালো করে বুঝে নিই। আমার প্রচুর পেশেন্ট রয়েছে ভারতবর্ষে, বিদেশে। অর্শের লক্ষণ, প্রথম লক্ষণ যেদিন শুরু হলো, প্রথমেই দেখা গেল পায়খানায় গেছেন, বসেছেন, হঠাৎ করে কোনো যন্ত্রণা নেই, ব্যথা নেই, টপ টপ করে তাজা রক্ত কয়েক ফোঁটা পেনে পড়ে গেল। আরে এই টপ টপ করে রক্ত পড়ছে কেন? রক্তটা কোন দিক থেকে আসছে? আর মলদার দিয়ে কিন্তু টপ টপ করে পড়ছে, অথবা মলের গায়ে লেগে আছে, মলটা পুরো ভিজে গেছে রক্তে, তাজা রক্তে। অনেকেই সেটা দেখে বেশ একটু অবাক হয়ে যান, ভয়ও পেয়ে যান, ভাবেন কি হলো। বুঝতে পারছেন তো? ভাবেন কি হলো, এটা থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়। তো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রথমেই বললেন আপনার তো অর্শ হয়ে গেছে। তখন উনি বললেন, হ্যাঁ, আমি তো কিছুদিন থেকে লক্ষ্য করছি আমার মলদার চুলকায়। প্রথমে ভাবছিলাম কৃমি, পরে দেখলাম না, এটা কৃমি তো আঙ্গুলে আসেনি, আমি চুলকাচ্ছিলাম আঙ্গুল দিয়ে, এমনি চুলকাচ্ছিল। তো অর্শ হলে ঠিকই ভেতরে একটা চুলকানি থাকে, যেটা মনে হয় যেন ছোট কৃমিরা এখানে কিলকিল করছে।
হ্যাঁ, হতে পারে ছোট কৃমিরা অনেক সময় কিলকিল ফলে এরকম চুলকানি হতে পারে, বাট অর্শের চুলকানিটা একটু ভিন্ন, কৃমি ছাড়াই চুলকানি হবে, এবং সেটাই হচ্ছে অর্শের প্রথম লক্ষণ। কাঠি দিয়ে মনে হয় যেন কাচের মানে দিয়াশালের কাঠি দিয়ে কেউ খোঁচাচ্ছে, ওই মলদারটা খোঁচাচ্ছে, এটা একটা অনুভব। এটা হচ্ছে অর্শের প্রথম স্টেজ। আর কি কি হতে পারে? পায়খানা করার পরে এত যন্ত্রণা হয় যে পেশেন্ট পায়খানায় যেতে ভয় পায়, পায়খানায় গেলে ভাবে কিভাবে পায়খানা করবে, এত কষ্ট হয়, চিরে বের হয়। তারপরে কঠিন পায়খানা বেশিরভাগই যাদের অর্শ আমরা দেখেছি শুষ্ক মল, অর্থাৎ মলটা নরম নয়, বা কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য যেটাকে আমরা বলি, অর্থাৎ রেগুলার তো হয় না, যেদিন হলো শক্ত মল বের হলো, আর এই শক্ত মল বের হলো মানে চিরে ফিরে মলদারটা চিরে ফিরে বের হলো, তখন যে প্রথম বের হওয়ার সময় একটা যন্ত্রণা, আর বের হওয়ার পরে আরেকটা যন্ত্রণা, হাত ছোঁয়ানো যায় না। মল পায়খানা করে আসার পরে 12 ঘন্টা ওখানে হাত ছোঁয়ানো যায় না, এত ব্যথা, ফুলেও যায় জায়গাটা। কিছুদিন পর দেখা যায় ওই জায়গাতে মলদারের চারপাশে ছোট ছোট আঙ্গুরের দানার মতো বা বাদামের মতো বা মটর দানার মতো ছোট ছোট চামড়া গোল গোল পলি হয়, পলি পাশের মতো। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এটাকে আমরা রেকটাম পলি বলি, অর্থাৎ কিনা এখানে এগুলো হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন তো, রোগটা বড় সহজ নয়, এটা ক্রমশই বাড়তে থাকে, বাড়তে বাড়তে এমন একটা সময় আসে যখন সেটা অ্যানাল ফিস্চুলায় পরিণত হয়, তখন চলে যায় অন্য স্টেজে, নালী গ্যাস এটাকে বলা হয়। এবং যত বাড়বে ততই দেখবেন প্রথম যে লক্ষণগুলো ছিল সেগুলো আর থাকবে না। রোগটা একটু পুরনো হয়ে গেলে আর ব্লিডিং ফিডিং হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে, তখন আর ব্লিডিং হবে না। তো অনেকে ভাববেন আমার বোধহয় কমে গেছে, এখন তো আর ব্লিডিং হয় না, কিন্তু পায়খানা করতে এখনো কষ্ট হয়, জ্বালা করে। মল ত্যাগ করার পরে ঘরে যখন আসেন তখন প্রচন্ড জ্বালা করে, জ্বালাটা অসহনীয়, অসহ্য। তখন অনেকেই অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে যান, ওনারা বেটাডিন, লোশন টোশন এগুলো দেন, গরম জলে গামলাতে ফেলে মলদারে ভিজিয়ে সেক দেওয়ার জন্য বলেন, কিন্তু এগুলো তো কোনো কাজ হয় না, এটা তো পার্মানেন্ট সলিউশন নয়, সাময়িক। অনেক ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেন, জায়গাটা ঘা হয়ে গেছে এরকম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু কোনো লাভ হয় না, এটা ট্রিটমেন্টই আলাদা। অনেক ডাক্তাররা ল্যাক্সেটিভ গুঁড়ো দিয়ে দেন, হ্যাঁ, পেট সাফা নিয়ে যান, পায়খানা পরিষ্কার হলে ওটা আপনি আপনি ঠিক হয়ে যাবে, একথাও বলেন, কিন্তু হয় না, এটা দিয়েও হয় না। এই জন্যই বলি যে অর্শ রোগটা সত্যি সত্যি একটা বাজে রোগ, ভয়ঙ্কর রোগ। যারা প্রথমে এতটা বুঝেন না, ধীরে 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 এটা বেড়ে বেড়ে এমন অবস্থা হয় যে পরে এই রোগটা কাজকর্মে প্রচণ্ড ব্যাঘাত আনে, অনেকে কাজই করতে পারেন না, অনেকে বসে বসে কাজ করেন, অফিসে বসে কাজ করেন, বা আরও আছে যে কোনো জায়গাতে বসে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে বসে কাজ করাটা কষ্টকর হয়ে যায়। টেইলাররা যারা কাপড় সেলাই করেন বসে, সারাদিন বসতে হয়, মাস্টাররা যারা পড়াশোনা করান, শিক্ষা দেন, তারাও চেয়ারে বসতে হয়, তো কষ্ট হয়। যারা বাইক চালান তাদেরও কষ্ট হয়। এই যে রক্ত পড়া, জ্বালা যন্ত্রণা, এই সমস্ত কিছু কিন্তু এমন একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করে কোনো ওষুধে কাজ হয় না, ধীরে 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 বাড়তে থাকে। তখন অ্যালোপ্যাথি ডাক্তাররা ভয় দেখান, এটা অপারেশন লাগবে, পাইলস অপারেশন হয়। আবার কিছু হাতুড়ে ডাক্তারও আছেন এখানে ওখানে, ওই বলিগুলো সুতো দিয়ে বেডে কেটে কেটে ফেলে দেন, এটাও একটা ব্যবস্থা। অনেকে ইঞ্জেকশন করে বলিগুলো পচিয়ে ফেলে দেন, এটাও একটা পদ্ধতি। অর্থাৎ কিনা হাতুড়ে, বিজ্ঞানসম্মত সবই ব্যবস্থা আছে আমার কাছে। এই জন্য হোমিওপ্যাথি দিয়ে এটা সারানো যায় কিনা এই ব্যাপারে প্রচুর পেশেন্ট আসেন। আর আজকে যে কথাটা আমি বলবো সে কথাটা হচ্ছে, সারা ভারতবর্ষে হোমিওপ্যাথি যদি ঠিক করতে পারে সেটা আমার কাছেই হয়। আছেন আরো ডাক্তাররা, কিন্তু আমি জানি না কে কি করেন, বাট সব রোগী আমার কাছে এসে বলেন যে আমি তো স্যার বেশ কিছুদিন থেকে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, কিন্তু ভালো হলাম না। তারপরে আমি ওষুধ দিলাম, ভালো হয়ে গেল। ভালো হয়ে গেল মানে এসে বলছে স্যার আমি এখন সুস্থ। তো ওই জন্যই বলছি যে হোমিওপ্যাথি দিয়ে অর্শকে ঠিক করা খুব কঠিন ব্যাপার।
এটা একটা পেটেন্ট আমি তৈরি করেছি, যে যে ঔষধ দিয়ে এটাকে ভালো করা যায় সেই সিরিয়াল মেডিসিনগুলো আমি দিয়ে থাকি, এবং দিলে পরেই ঠিক হয়ে যায়। সবগুলো ভিডিওতে বলা সম্ভব নয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। এই ব্যাপারে আমি কেন বলছি যে অনেকগুলো ঔষধ লাগে এই এই অর্শ রোগটাকে ঠিক করতে। এই অর্শ রোগটাকে ঠিক করতে অনেকগুলো ওষুধ লাগে। আমি যদি এখন বলে দিই তো আপনারাও ভুল করবেন এবং কোনো লাভ হবে না। আমি আপনাদের রিকোয়েস্ট করব, যাদেরই অর্শ হয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ওখানে আমার সাথে কথা বলুন, ডাইরেক্টলি আমি পেশেন্টদের পরামর্শ দিয়ে দেব। ভিডিওতে বলে লাভ হবে না, কারণ অনেকগুলো ওষুধ, একটা দুটো না, অনেকগুলো ওষুধ, যেহেতু আমি কটা বলবো সম্ভব না। কিন্তু এটা জেনে রাখবেন, অর্শ যাদের হয়েছে তারা 100%, আমি বলছি 100% সুস্থ হবে যদি হোমিও ট্রিটমেন্টটা করতে পারে। প্রচুর, এ পর্যন্ত আমার একদম, আমি সত্যি কথা বলি, নিয়ার অ্যাবাউট 10,000-এর উপরে পেশেন্ট আমার সুস্থ অর্শের। 10,000-এর চেয়ে বেশি হবে, সবাই সুস্থ। নিজের থেকে স্বীকার করেন, এসে প্রণাম জানিয়ে যান। কারণ ওই যে বলছিলাম না, একটা পেটেন্ট আমি তৈরি করেছি, সিরিয়ালি বেশ কিছু ওষুধ আমি দিয়ে থাকি যেগুলো এটা একদম ঠিক করে দেয়। অফলাইনেও, মানে আমার এখানে যারা লোকালি আসেন তারাও অনেকেই এসেছেন এবং এসেই বলছেন, স্যার অনেক ডাক্তার দেখিয়েছে, হোমিও ওষুধও খেয়েছি, কমে নেই। তো আপনার কথাই শুনেছি, সবাই বলেন আপনার কথা আছে। তো ওষুধ দিলাম, বেশি নয় 5 দিন পরে এসে বলছে, স্যার অনেক দিন পরে সত্যি সত্যি আজকে আমি সুস্থ হলাম। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, কিছু বিভিন্ন রকম সন্দেহবাতিক লোক আছে, ওরা ভাবেন যে ডাক্তারবাবু বলছেন, নিজের প্রচার চালাচ্ছেন, নিজের কথা চালাচ্ছেন, মিথ্যে কথা বলছেন। এটা তো এই জন্য আমি বলি যে আপনার ওষুধ যতক্ষণ খাবেন না ততক্ষণ তো বুঝতে পারবেন না। সুতরাং চিকিৎসাটা করবেন, এবং এটা হোমিওপ্যাথিতেই ভালো হয়। কিন্তু দুঃখের বিষয়, হোমিওপ্যাথিতে খুব কম লোকই এটা ভালো করতে পারেন। আমাকে ফলো করে, কিছু কিছু ভিডিও ফলো করে অন্যান্য কিছু কিছু ডাক্তাররা একটা দুটো ওষুধ দিয়ে থাকেন, ফুল কোর্সটা দেন না। কারণ এটা তো আগেই বলেছি যে এটা একটা মানে পেটেন্ট আমি বানিয়েছি, মানে বিভিন্ন ঔষধের সংমিশ্রণ আছে এটার মধ্যে, তারপরে এটা ঠিক হয়। তো সেক্ষেত্রে ওনাদের নিজের আইডিয়াতে বা থিওরি অনুযায়ী দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওই ফুলফিল হয় না। এটা আমি দেখে নিয়েছি, কারণ আমার কাছে এসে ওরা একথাই বলেন, রোগীরা একথাই বলেন, স্যার হোমিওপ্যাথি তো খেলাম, কমলো না, তারপর আমি ওষুধ দিয়েছি, কমে গেছে। আমি গর্বের সঙ্গে বলি, কিছু কিছু রোগ আছে যেটাকে আমি 100 ভাগ গ্যারান্টি দিয়ে ট্রিট করতে পারি, অর্থাৎ বলতে পারি যে কিছু কিছু ওষুধ আছে, হ্যাঁ 100 ভাগ দিতে পারবো না। কারণ কি, সেক্ষেত্রে দেখা গেছে 10 জনের মধ্যে 5 জনকে সুস্থ করতে পেরেছি, আর 2-4 জনকে পারা যাচ্ছে না। কিন্তু অর্শের 10 জনের 10 জনই সুস্থ আছে। এমনকি যারা অপারেশন করিয়ে নিয়েছেন অলরেডি, করার পরেও ভুগছেন, তারাও এসে সুস্থ হয়েছে। ধন্যবাদ আপনাদের। আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন এবং কনফিডেন্স নিয়ে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, এই জন্য প্রচুর লাইক আসে আমার ভিডিওগুলোতে। সত্যি কথা বলি, এবং আপনাদের সুস্থ করাটাই আমার মেইন উদ্দেশ্য, আর সেটার জন্যই দিনরাত আমি অক্লান্ত পরিশ্রম করছি আপনাদের জন্য। আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। ভিডিওগুলো যত দেখবেন ততই শিখবেন, নিজের নিরাপত্তা বাড়বে, নিজে কিছুটা শিখতে পারবেন এবং আইডিয়া হয়ে যাবে। ডাক্তার হতে পারবেন না, এটা স্বাভাবিক, আইডিয়া হবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম আছে, তাদেরকেও জানিয়ে দেবেন। তারা ভুগছেন, তারাও সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।